গণেশ পুজো ভারতের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে অন্যতম। সকল দেবদেবীর আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে, সেটা পয়লা বৈশাখের সময় হোক কিংবা গণেশ চতুর্থী। সব মিলিয়ে মানুষের মনে এক বিপুল মাত্রায় আকর্ষণ দেখা যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে শুধু ভারতে নয়, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলি হিন্দু দেশ না হওয়া সত্ত্বেও গণেশজির পুজো করে থাকে, তার বিগ্রহ অবধি স্থাপনা করেছে। বর্তমানে হিন্দু ধর্ম পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়েছে। অহিন্দু ব্যক্তিরাও এই ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছেন। কিন্তু এবার ঘটে গেল এক বিরল ঘটনা। আসুন আজকে জেনে নেব সেই দেশ সম্পর্কে যেখানে খুব ধুমধাম করে পালন করা হলো গণেশজির পুজো। সবাই কমেন্টে জয় শ্রী গণেশ লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন একটি এমন দেশ যেখানকার গণেশ পুজো সবাইকে তাক লাগিয়ে দিল। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উঠে এলো এমন একটি দেশের নাম যা সবার কল্পনার অতীত। কখনো কি ভেবে দেখেছেন ইন্দোনেশিয়ার টাকায় কেন গণেশজির ছবি থাকে? ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর মতে এনাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। হিন্দু ধর্মের এক প্রধান আরাধ্য ভগবান গণেশ। প্রভু গণেশের একাধিক নাম। মৎস্য এবং বামন পুরাণ অনুসারে একবার দেবী পার্বতী নিজের গাত্রমল দিয়ে তৈরি করেন এক গজমুখ কিশোরকে। সেই বালকের দেহে প্রাণ আসে গঙ্গার স্পর্শে। এই কারণে প্রভু গণেশকে দৈমাতুর এবং গাঙ্গেয় নামেও ডাকা হয়। আবার বামন পুরাণে রয়েছে প্রভু গণেশের জন্মের অন্য কাহিনী। সন্তান লাভের ইচ্ছায় দেবী পার্বতী এক বালকের মূর্তি নির্মাণ করেন। মহাদেবের স্নানের জল পড়ে সেই মূর্তিতে প্রাণ আসে। আবার অন্য এক পুরাণ অনুসারে গজানন ছিলেন কার্তিকের দাদা, তাই তাকে গুহাগ্রজ নামেও ডাকা হয়। তিনি সংসারকে বিভিন্ন অসুরের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। আবার শিবপুরাণ থেকে বিঘ্নহর্তা শ্রী গণেশের এক বিশেষ কাহিনী জানা যায়। ইন্দোনেশিয়ার মুসলিম নাগরিক প্রায় 90%, 1.7 মতান্তরে 2% মানুষ এখানে হিন্দু। অতীতের কারণে সে দেশে হিন্দু প্রভাব অনেকটাই বেশি। ইন্দোনেশিয়ার 20,000 টাকার নোটের মাঝখানে রয়েছেন সেই দেশের সমাজকর্মীর ছবি। তার ঠিক ডান পাশে রয়েছেন বিঘ্নহর্তা। একটি সংবাদ মাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়। অর্থমন্ত্রী জানান 1997 সালে দেশের মুদ্রার বিনিময় হার নিম্নগামী হচ্ছিল। সব চেষ্টায় ব্যর্থ হয়। তখন গণেশের ছবি দেওয়া নোট প্রকাশ করা হয়। তারপরেই মুদ্রার অধোগতি বন্ধ হয়। সেই থেকেই নোটে দেখা গিয়েছিল গণেশজিকে। শুধু তাই নয়, সেই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বান্দুং ইনস্টিটিউট অব টেকনোলজির লোগোতেও রয়েছেন মঙ্গলমূর্তি। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার টেঙ্গারেজ এলাকায় এক জীবন্ত আগ্নেয়গিরির মাথায় 700 বছর ধরে অধিষ্ঠান করছেন গণেশজি। স্থানীয় বাসিন্দাদের প্রচলিত বিশ্বাস অনুসারে ওই আগ্নেয়গিরি থেকেই ইন্দোনেশিয়াকে রক্ষা করে আসছেন গণপতি। ইন্দোনেশিয়ার সংস্কৃতির অংশ রামায়ণ এবং মহাভারত। রামায়ণ নাটক সে দেশে অত্যন্ত জনপ্রিয়। জাকার্ত স্কোয়ারে রয়েছে মহাভারতের রথে সওয়ার অর্জুন এবং শ্রীকৃষ্ণের মূর্তি। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ম্যাসকট হনুমানজি। এমনকি সেখানকার এয়ারলাইন্সের নাম গরুড়। সকলে জানেন যে ভগবান বিষ্ণুর বাহন হলেন গরুড় দেব। শুধু ইন্দোনেশিয়া নয়, থাইল্যান্ডেও ভগবান গণেশের পুজো বিপুলভাবে প্রচলিত, যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। 13 তলা বিল্ডিংয়ের সমান বা 131 ফিট উঁচু এই গণেশ প্রতিমা স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের মাটিতে। থাইল্যান্ডের ক্লং খোয়াং শহরে স্থাপিত হয়েছে এই মূর্তি। এই প্রতিমাকে দেখে মনে হয় যেন অনেক বছর পুরনো, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা শতাব্দী প্রাচীন নয়। এই মূর্তিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তার মাথায় একটি পদ্মফুল এবং তার মাঝখানে ওম তৈরি করা হয়েছে। এই মূর্তিসহ পুরো পার্কটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লেগেছিল। এই গণেশ বিগ্রহের পেটের চারিপাশে একটি সাপ জড়িয়ে আছে। একটি লাড্ডু রয়েছে তার সুরে এবং তার বাহন ইঁদুর পায়ের কাছে বসে রয়েছে। হাতে ব্রেসলেট এবং পায়ের অলংকার বুদ্ধিমত্তার লক্ষণ। সর্বোপরি থাইল্যান্ডে গণেশজিকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার দেবতা হিসেবে পুজো করা হয়। এই মূর্তিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে এর কোনো ক্ষতি হবে না। মূলত ব্রোঞ্জ দ্বারা নির্মিত এই মূর্তি। আপনি হয়তো জানতে আগ্রহী যে এটি কে তৈরি করেছে। এজন্য অযোধ্যা অর্থাৎ এখানকার স্থানীয় ভাষায় যাকে আয়ুধ্যা রাজ্য বলে সেই সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। এই সাম্রাজ্যের অধীনে
1549 সালে চা চোয়েং সাও নামের একটি বিশেষ শহর প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানকার সংগঠন সর্বদা ধর্মীয় এবং সামাজিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এই অ্যাসোসিয়েশনের সভাপতি পল জেন সামচাই ভ্যানিসেনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি স্থাপন করা হবে। এরপর 40,000 বর্গমিটারের এই জায়গাটির অনুসন্ধান করা হয়েছিল। প্রথমে এখানে আন্তর্জাতিক গণেশ পার্ক তৈরি করা হয়, তারপর এই মূর্তি স্থাপন করা হয়েছিল। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জাদুঘর, যা স্থানীয় ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়। যদিও সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে থাইল্যান্ড হিন্দু দেশ ছিল না, কিন্তু এর ওপর হিন্দু ধর্মের এক বড় প্রভাব রয়েছে, যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানকার শিকড়েই রয়েছে হিন্দুত্ব। শুধু ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড নয়, জাপানেও পাওয়া যায় এনার উল্লেখ। প্রভু গণেশের সঙ্গে জাপানের আরাধ্য দেবতা কাঙ্গিতেনের চারিত্রিক গুণাবলী এবং আদল অনেকটাই মেলে। প্রভু গণেশকে জাপানে বিনায়ক তেন নামে ডাকা হয়। জাপানিরা তাকে গণপতি এবং গণবা নামেও পুজো করে থাকেন। এভাবেই পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মের আলো। অর্থাৎ এখন শুধু ভারতে নয়, আমরা যাকে পুজো করছি, পৃথিবীর অন্য কোণে কোনো একটি মানুষ তারই আরাধনা করছেন। আপনারা এই ঘটনায় কতটা খুশি? বর্তমানে ইন্দোনেশিয়াতে খুব ধুমধাম করে পালিত হচ্ছে গণেশজির পুজো, যা এর আগে কখনো চোখে পড়েনি। ধীরে ধীরে পৃথিবীর আরও অনেক দেশের মাটিতে গজিয়ে উঠবে সনাতন ধর্মের শিকড়, যা অনেক আগে থেকেই ছিল, আবার ফিরে আসার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই গর্বের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।